কালী, কালীর শ্রেষ্ঠ তিনিই কালী, যাকে আমরা মা কালী রূপে পুজো করে থাকি। কালীর মধ্যেও প্রকারভেদ আছে, যেমন শ্যামা কালী, দক্ষিণা কালী, কেই বোধহয় শ্যামা কালী বলে, দেন রক্ষা কালী, দেন আছে শ্মশান কালী, তাই তো? শ্মশান কালী এবং শ্মশান ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে প্রশ্ন আসে যে কেন কালীকেই কেন শ্মশানের মানে সবাই আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটি শ্মশানে কিন্তু শ্মশান কালীর মন্দির আছে, তাই তো? শ্মশান কালীর মন্দিরই কেন? এখানে কিন্তু অনেক রকমের উল্লেখযোগ্য ঘটনা আছে, বা উল্লেখিত কিছু কিছু আমাদের শাস্ত্রে নিয়ম নীতি আছে, যার দরুনেই শ্মশান কালীকে শ্মশানে প্রতিস্থাপন করা হয়। আজকে কেন এই ঘটনা বলছি? আজকে কিন্তু ভৌতিক ঘটনাই শোনাবো, এবং এমন একটি ঘটনা যা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগে কোথাও শোনেননি, আমার কাছেই প্রথম এসছে, এবং প্রচন্ড ভয়ঙ্কর একটা ঘটনা, শ্মশান রিলেটেড ঘটনা, ভৌতিক ঘটনা। তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজকেও একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothaygalpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট করব, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না। আপনাদের যেমন সুবিধা হয়, মৌখিক মানে আপনাদের ভয়েস রেকর্ডিং করে হোক বা লিখিত, যেটা সুবিধা হয় পাঠিয়ে দিন। বাংলা, অসমীয়া, হিন্দি, ইংলিশ লিখিত অবস্থায় পাঠাতে পারেন, অসমীয়াতেও লিখে বা হিন্দিতেও লিখে পাঠাতে পারেন, বা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন, আমি কনভার্ট করে নিয়ে আসবো। ট্যাগলাইনটা বলে দিই, যেটা আর কি অনেকেই ভাবছেন ধুর এইসব ঘটনা বিশ্বাসযোগ্য নাকি, তাদের উদ্দেশ্যে বলবো, কথায় গল্প ভুতুড়ে আড্ডা স্টেশন। আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়া, ওইটুকুনি মাত্র, আর কিছু নয়। তো চলুন, আজকের ঘটনাটা কি? শ্মশানকে স্থানান্তর করতে শুনেছেন? মানে হ্যাঁ, হয়তো অনেকে শুনেছেন, এবং আপনারা যদি সার্চ করেন আসাম, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, তিন জায়গার ঘটনা আপনারা উল্লেখ পাবেন, যেহেতু নদী ভাঙ্গন, এবং ভাঙ্গনের জন্য ইনফ্যাক্ট শ্মশানও নাকি জলের নিচে তলিয়ে যায়, এবং এই তলিয়ে যাওয়ার দরুনেই কিন্তু শ্মশানটাকে স্থানান্তর করতে হয়। আচ্ছা চলো, আজকের ঘটনা পাঠিয়ে দিয়েছেন উত্তম সাহা। উত্তম সাহা অ্যাকচুয়ালি ওনারা মানে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, এবং ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, যদিও এর উল্লেখ হয়তো আপনারা গুগলে পাবেন না, বাট হ্যাঁ, যদি শ্মশান স্থানান্তর ঘটনা কেন কেন স্থানান্তর করতে হয়েছিল সেটার জন্য কিন্তু উল্লেখ আমি বললামই, কয়েকটা জায়গার নাম আমি বলেই দিলাম, আপনারা সার্চ করতে পারেন। কিন্তু এই পার্টিকুলার ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা গ্রামে হয়েছিল, এবং আমি জানি না কেন নর্থ বেঙ্গলের মানুষরা খুব ভালো আমার সঙ্গে হয়তো রিলেট করতে পারেন, তো এই ঘটনাটাও কিন্তু মানে উত্তম বাবু কিন্তু নর্থ বেঙ্গলেরই বাসিন্দা। তো যাই হোক, উনি প্রথমবারের মতো ঘটনা পাঠিয়েছেন, তো এর আগে অনেক উত্তম বাবুরা পাঠিয়েছেন, এই উত্তম বাবু কিন্তু সেই উত্তম বাবু নয়, ঠিক আছে? তো শোনাচ্ছি। তো এটা ওনার বাবার মুখে শোনা ঘটনা, এবং ওনার পুরো ফ্যামিলি নাকি কথায় গল্পের মানে শ্রোতা, এবং ওনারা নাকি ওয়েট করে থাকেন দুপুরবেলা 3টা বাজলে কখন আমি অন হব। আর স্যাটারডে যেহেতু উত্তম বাবুর পড়াশোনা থাকে, যেহেতু উনি এখন মানে কলেজে আর কি টিউশন পড়াশোনা থাকে, তো মিস হয়ে গেল বলে আমরা কিন্তু রেকর্ডেডটা দেখি। অ্যান্ড ওই আর কি মানে খেতে বসে বসে স্যাটারডে রাত্রে নাকি খাওয়ার সময় খেতে বসে বসে কথায় গল্পের লাইভটা উনি শোনেন, রেকর্ডেড লাইভটা। ঠিক আছে, চলো শুরু করছি। তো ওনার বাবারা মানে ওনার বাবা আর কি, ওনার বাবার বিজনেস উত্তম বাবুর, তো ওনারা শিফট হন আর কি, এখন শহরাঞ্চলেই আছেন মালদার ওদিকে, কিন্তু ওনাদের যে পৈতৃক বাড়িটা ছিল একদম গ্রাম অঞ্চলে, এবং 3-4টা গ্রামের একটা শ্মশান ছিল, যেটা একটা মানে কোনো এক নদীর ইয়েতেই ছিল আর কি। পার্টিকুলারলি উনি কিন্তু নদীর নামটা বলেননি, তাই আমি এখানে মেনশন করতে পারছি না। তো অনেক সময় জানো বর্ষার সময় কেমন, যখন জলস্রোত ধারা যখন বেড়ে যায়, গঙ্গার ভাঙ্গন আমরা জানি, ব্রহ্মপুত্রের ভাঙ্গনও দেখেছি কিভাবে পার খসে খসে পড়ে। ওনার বাবা তখন ধরো কত হবে, 18-19 বছর বয়স তখন, মানে উনি ওনাদের গ্রামেই থাকতেন। একটা মারাত্মক ঘটনা ঘটে কি, তো গ্রামে একজন মারা যায়, এবং অবভিয়াসলি যিনি মারা যান আত্মীয় পরিজনরা তো যাবেনই না শ্মশান যাত্রী হিসাবে। তো প্রচন্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আর বুঝতেই পারছো কিরকম কষ্ট তখন। তো মানে যেই জায়গার কথা বলছি ইলেকট্রিক চুল্লি না, কাঠ দিয়ে কিন্তু পোড়ানো হতো, দাহ করা হতো।
তো বুঝতে পারছো খুব কষ্ট হচ্ছে এখন, কাঠ শুকনো কাঠ তো কোনো মতে আর কি জোগাড় করা হয়েছে, এখন এই বৃষ্টিটা না থামলে তো আর ধরানো যাচ্ছে না। তো ঠিক আছে, তো সবাই সবার কথাবার্তা বলছিল, যেহেতু মানে মৃতদেহকে তো একজনের ছুঁয়ে রাখতে হয়। মৃতদেহেরই কোনো এক রিলেটিভ নিয়ে বসেছেন, এবং একদম নদীর পাড়ে তো আস্তে আস্তে না পাড় ভাঙছিল, এবং সেটা ভাঙতে ভাঙতে যে এত দূর গড়িয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আস্তে আস্তে ভাঙতে ভাঙতে যখন ওরা বুঝলেন যে মানে মারাত্মক দশা, তো যে ছুঁয়ে আছে সে অবভিয়াসলি না, ওনার তো প্রাণের ভয় থাকবেই, উনিও মানে মৃতদেহ ওইখানে ছেড়ে আর কি দৌড় দিয়েছে। মানে মানুষের না হতবম্ব হয়ে গেছে, সেখানে যতগুলি মানুষ ছিল হতবম্ব, মানে কি করবেন, মৃতদেহকে নিয়ে যাবে, মানে আস্তে আস্তে শ্মশান তলিয়ে যাচ্ছে। এবং সেই মৃতদেহকে কিন্তু দাহ সৎকার করা হয় না, উনি কিন্তু সেই জলেই সলিল সমাধি, যেটাকে বলি আমরা, সলিল সমাধিতে লিপ্ত হন, কারণ এছাড়া উপায় ছিল না। এখন টেনশন হলো যে ব্যাপারটা হলো শ্মশানটা মোটামুটি 80% জলের তলায়, 20% আছে এবং ওই গাছগাছালিতে ভর্তি, কি করা যায়? তখন বিধান দিলেন পুরোহিত, স্থানীয় পুরোহিতরা বিধান দিলেন যে আচ্ছা, ওখানে কিন্তু শ্মশান কালীর মন্দিরও ছিল, এবং সেটা না মানে তোমার শ্মশানে ঢুকতে বাদিকে ছিল, এবং ওই বললাম যে 20% বেঁচে যায়, মা কালীর মন্দিরও কিন্তু বেঁচে যায়। তখন মানে পুরোহিত এটা বিধান দিলেন যে শ্মশান স্থানান্তরিত করতে হবে। তো আশেপাশের গায়ের লোকরা মিলে ডিসিশন নিল যে যেহেতু জেনারেলি আমরা জানি নদীর তটেই আর কি শ্মশানটা হয়, বাট সবসময় তো আর ওরকম পসিবল না, তো শাখা নদী উপর নদী, তো একটা জায়গা ওরা স্থির করলো। যেহেতু বললাম এই 3-4টা গ্রামের শবদাহ কিন্তু এই শ্মশানেই হতো, বুঝতে পারছো? তো পুরোহিত বললেন শ্মশান স্থানান্তর করতে গেলেও নাকি কিছু নিয়ম কানুন আছে, রিচুয়ালস করতে হয়। ঠিক আছে, তো কি কি রিচুয়ালস করতে হবে তো বললেন, এবং শ্মশান কালীর মন্দিরও স্থাপন করতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে, মায়ের মন্দিরও কনস্ট্রাকশন করা হোক। আর মূর্তিটা ওনারা ডিসাইড করলেন যেহেতু আহ মানে বাৎসরিক পূজা তো তখন হয়নি, এই মূর্তিটাই ওখানে স্থাপন করবেন আর কি। তো পার্টিকুলারলি খুব কম সময়ের মধ্যে একটা জায়গা নির্ধারণ করা হলো, যেটা আর কি লোকালয় থেকে 1-1.5 কিলোমিটার দূরে, বেশি দূর নয়। ঠিক আছে, এবং সেখানে কিন্তু শ্মশান কে মানে স্থানান্তর করা হলো, তা মায়ের মন্দিরও কনস্ট্রাকশন হচ্ছে। এবং 3-4টা গায়ের যখন দেখো মোটামুটি গ্রাম ভর্তি মানুষই তো, রোজ দিন না হলেও তো মৃত ব্যক্তি তো আসবে, তখন শুরু হলো আস্তে আস্তে ওই শ্মশান, নতুন শ্মশানটাই শুরু হলো আর কি, ওটার অ্যাক্টিভিটি আর কি, মানে ওখানেই দাহ সৎকার শুরু হলো। ঠিক আছে, তো মায়ের মন্দির তখনও কনস্ট্রাকশন হয়নি। তো এতে কি হলো, এই যে লোকাল যখন থেকে এই মৃতদেহ নতুন শ্মশানে দাহক সৎকার করা শুরু হলো, এই লোকালয়ে কিন্তু প্রচন্ড ডিস্টারবেন্স আসা শুরু করলো। কি, ফর এক্সাম্পল আমি কিছু কিছু মানে উনি যেমন কারণগুলি উল্লেখ করেছেন এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি। সব প্রত্যেকটা পাড়াতে তো কুকুর আছে, এবং কুকুররা রাতের বেলা স্পেশালি রাস্তাঘাটে অজানা অজানা ব্যক্তি দেখলে মানে প্রচন্ড জোরে জোরে ঘাউ 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 করে। অনেক সময় চোররা কিন্তু এই কুকুরদের ভয়ে কিন্তু আসে না, তাই না, পাড়াতে? তো এই কুকুররা রাতের বেলা ধরো একটু সময় ঘাউ ঘাউ করতো, সব করতো, হ্যাঁ। হঠাৎ দেখা গেল কি, এরা না ওই যে কুকুরের কান্না কিন্তু একটা হয় করে, ওরকম করে কান্না করে না, সব যেমন এক একটা বাড়িতে গুটি সুটি মেরে, মানে পাড়ারই কোনো বাড়িতে এক একটা কুকুর এক একটা বাড়িতে আশ্রয় নিত, এবং গুটি সুটি মেরে, যেমন খুব ভয় হলে গুটি সুটি মেরে এরকম করে শুয়ে থাকে না, ওরকম গুটি সুটি মেরে শুয়ে থাকতো। ঠিক আছে, এই যেহেতু গ্রামাঞ্চল বুঝতেই পারছো, সবার যে আর তোমার ইট পাথরের ইয়ে ছিল না, মানে ঘর বাড়ি ছিল না, মাটিরও ছিল বা ইট পাথরেরও ছিল। যে প্রবলেমটা দেখা দিল, মাটির উঠান বলো বা তোমার ইট পাথর বা যেটা আর কি তোমার আরসিসি বিল্ডিং এর কনস্ট্রাকশনে বাড়ি বানিয়েছে, সারা উঠান না ছায়ে 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 ছায়ে, পুরো ছাই। ঠিক আছে, এর আগে কিন্তু এই কোনোদিনও হয়নি। প্রত্যেকটা পাড়ার মানুষ আশেপাশে মানে যেটা আর কি লোকালয় থেকে একদম যেই লোকালয়টা বেশি কাছে আর কি শ্মশানের, ওই লোকালয়েই বেশি প্রবলেম ফেস করেছে। ছায়ে ছাই, যেমন মানুষ ঘুম থেকে উঠে তো প্রথমে বুঝতে পারিনি যে এরকম দশা, পুরো পায়ে না পুরো ছাই। এবং ঠিক দরজাটা খুলে, ঘুম থেকে উঠার পর দরজাটা খুলে যেমন তোমার ধরো মৃতদেহ দাহ সৎকারে দেখবে একটা আলাদা গন্ধ আছে, যেখানে তো চন্দন ফন্দন অনেক ঘি টি ডালা হয়, তারপর মৃত মানে চুল পোড়ার একটা গন্ধ, এই গন্ধ এতে না পুরো মমো করতো। ওরা সবাই অবাক হয়ে গেল, ব্যাপারটা কি হচ্ছে, হ্যাঁ এরকম তো কিছু মানে আগে তো এরকম কোনোদিনও হয়নি, পায়ের মধ্যে এরকম চাই। ঠিক আছে চলো হতে পারে,
সবকিছু মানে পরিষ্কার টরিষ্কার করে পরের দিন সকালে আবার সেম রিপিটেশন। প্রত্যেকটা মানুষ মানে উঠানে যে পাড়া দিচ্ছে পায়ের মধ্যে ওরকম ছায়, আবার পরিষ্কার করছে, আবার পরের দিনে সেম রিপিটেশন। ঠিক আছে, এই গ্রামে একজন আচার্যী ব্রাহ্মণ বলে একজন ছিলেন। হ্যাঁ, উনি কুষ্টি বিচার করতেন, গণনা করতেন, এবং বয়সজনিত কারণে উনি শয্যাগত। হ্যাঁ, উনি হাঁটতে চড়তে পারেন না, এবং ওনার ঘরের মানুষরাই টেক কেয়ার করতেন। ইনফ্যাক্ট পটি শুশু উনি ইয়েতেই করতেন, মানে বয়সজনিত বেশ ভালোই বয়স। ভদ্রলোক কথা বলতে পারতেন, যেহেতু অনেক পুরনো মানুষ, পাড়ার মানুষ অনেক সময় এসে বিকেল বেলা এসে কথাবার্তা, তখন তার মোবাইলের অতটা চল ছিল না, কথাবার্তা বলতো, ভদ্রলোকের বেশ ভালোই সময় কেটে যেতেন। এই ভদ্রলোক, আমি বললাম, আমি কুষ্টি টুষ্টি বানাতেন, অনেক রকমের, অনেক ওই যে যেগুলি মানে হয় না, আহ কোনো ডেট ঠিক করা, কোনো বিধান দেওয়া, ওইগুলি কিন্তু উনি করতেন। হ্যাঁ, তো উনি একটা স্বপ্ন দেখা শুরু করলেন একদম রেগুলারলি। শুরু হলো যে উনি স্বপ্ন দেখছেন যে উনি ঘুমিয়ে আছে, মানে উনি একটা শ্মশানে দাঁড়ানো, ওনার চোখের সামনে দাও দাও করে চিতা জ্বলছে, এবং ওনার পুরো গায়ে ছাই ছাই ছাই, মানে চিতাটা যখন মানে নিভে গেছে এবং ছাই ছাই হয়ে রয়েছে, ওই ছাইটা যেমন উড়ে পুরো ওনার গায়ে আর কি, উনি কিন্তু স্পষ্ট দেখছেন। এটা একাধিকবার। আমি তো বললাম উনি হাঁটতে চড়তে পারতেন না, বিছানায় ওনার পটি সুসু, ওনার পায়েও অব্দি ছাই। তো উনি না, এই কথাটা মানে হয় না কানে, মানে ওনার যেহেতু বয়োজ্যেষ্ঠ, উনি অনেক কিছু জানতেন, পাড়ার মানুষ এসে ওনার সঙ্গে কথা বলছিলেন। তো উনিও বললেন যে আমি তো দেখো, আজকে আমার ছেলেও আমার পা যখন পরিষ্কার করছিল, মানে উনি তো পারেন না, না ওনাকে সব স্পঞ্জিং বাগেরা ওনার ছেলেরা মেয়েরাই করে দেন আর কি। মেয়েরা তো কম, মেয়েরা যখন ঘুরতে আসে তখন ছেলের বৌমারাই বেশি। বলছে যে তোমার পায়ে ছাই আসলো কোত্থেকে বাবা, বাবা এরকম করে তো শুনছি যে গ্রামে এই অবস্থা, কিন্তু তুমি তো হাঁটতে চড়তে পারো না, তোমার পায়ে কেমন ছাই আসলো? তো উনিও বলছেন যে আমার এই অবস্থা, এবং উনি যেটা মানে রিভিল করলেন যে আমি যখন এই স্বপ্নটা দেখছি, আমার মনে হয় এই স্বপ্নটা আমি স্বপ্ন দেখছি না, আমি বাস্তবে শ্মশানে দাঁড়িয়ে আছি, এবং সেই যে চিতায় যে আগুনের তাপটা ওটা আমি পাচ্ছি, পুরো গরম অনুভব আমি করছি, আর আমি পুরো ছাই ছাই আমি দেখছি, স্বপ্নে ছাই ছাই, কিন্তু যখন আমি মানে বাস্তব জগতে জেগে উঠছি, আমার সারা শরীরে ছাই নয়, কিন্তু আমার পায়ে ছাই ছিল। ঠিক আছে, কিছু কিছু বাড়িতে যেন পোড়া চুল, যেমন মৃতদেহের পোড়া চুল পুড়ে গেলে যেরকম হয় না, ওরকম থোকা থোকা পোড়া চুল পাওয়া শুরু করলো। কাক পক্ষী তো থাকবেই, কিন্তু হঠাৎ করে কাকের মানে সংখ্যা যেমন বেড়ে গেল। হ্যাঁ, ধরো 100টা কাক, ওই তুলনায় 600 500 600টা কাক একদম কা 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 কা, যেমন প্রত্যেকটা বাড়ির দেওয়ালে, মানে দেওয়ালে বসে আছে একদম সারি সারি কাক, প্রচুর পরিমাণে কাক বেড়ে গেল। তো এটার রিজন কিন্তু কেউ বলতে পারছে না, মানে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, তো এগুলি নিয়ে তো কথাবার্তা চলছে সবাই, তারপরে এটাই আর কি মানে ওরা ডিসাইড করলো যে জবের থেকে শ্মশানটা স্থানান্তর করে এখানে আসা হয়েছে, তখনই কিন্তু এই উৎপাতগুলি বেড়েছে। ঠিক আছে, আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হলো, যেটা হলো, আমি তো বললামই প্রত্যেকদিন সকালে ছাই ছাই হয়ে রাখতো, এটা ধরো কন্টিনিউস 3-4 দিন ধরে হচ্ছে, 3-4 দিনের মধ্যে এইগুলি ইনসিডেন্ট হয়েছে। প্রথম তো ওনার পায়ে ছাই জিনিসটা দেখলো, তারপর যেটা আবিষ্কার করলো, যেমন কোনো মানুষ যেন হাত এবং পা দিয়ে ভর করে চললে যেরকম মানে ছাপ পড়ে না, এক্স্যাক্টলি উঠানে যেহেতু ছাই পুরো থাকে না, পুরো ছাপ 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 পড়ে আছে। এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছে ওরা, যে ব্যাপারটা কি। তখন ওই পুরোহিতের সঙ্গে কনসাল্ট করলো। তো পুরোহিত বললেন কিছু একটা তো ভুল হয়েছে শ্মশান স্থানান্তর করার সময়, এবং ওনারা বললেন যে ইমিডিয়েট কিন্তু যেরকম সেরকম ভাবে হোক অ্যাটলিস্ট ছাদটা রেডি করে দাও, শ্মশান মায়ের কিন্তু প্রতিস্থাপনা করো, মায়ের প্রতিস্থাপনা না করলে কিন্তু এই জিনিসটা ঠিক হবে না। তো দেখো, 1-2 দিন তো সময় লাগে, হুটহাট করে তো সব কাজ হয় না, তাই না? আর তখনের কথা বলছি, গ্রাম অঞ্চল বুঝতেই পারছো। তারপর মানে মনসুন সিজন বললাম। তখন কি হলো বলতো, একবার কি হয়েছে, যেহেতু শ্মশানের রাস্তা দিয়ে তো অনেকের অনেক রকমের কাজ থাকে, শ্মশান পেরিয়ে যেতে হয়, তখন মনসুন সিজন বলছি আর কি, গরমটা গিয়ে বৃষ্টি আসছে, বৃষ্টি থামলে ধরো একটু রোদ বেরোচ্ছে, শীতের দিন নয় কিন্তু, পুরো দেখছে শ্মশানের এরিয়াটা পুরো ঘন কুয়াশায় ঢাকা, সেটা কিন্তু মেঘ নয়। ঠিক আছে, মেঘ নয়, ঘন কুয়াশায় ঢাকা, এবং শ্মশানের চত্বরে আসলে বেশ ভালো একটা ঠান্ডা লাগছে, যেমন শীতকাল চলে এসছে, কিন্তু তখনও আশ্বিন মাস বা শরৎকালই আসেনি, শীতকাল তো অনেক দূরের কথা। এই জিনিসগুলি কিন্তু ওরা মানে শুরু করলো আর কি। বাচ্চাগুলি প্রচন্ড শরীর খারাপ হওয়া শুরু করলো, প্রত্যেকটা বাচ্চাগুলি পাড়াতে খেলতে বেরোতে ভয় পায়। কেন
না আমার ভয় লাগে, মানে ওরা ওরকম কিছু দেখেনি, বাট বলছে কি আমার কেমন যেন গা ছমছম করে, আমার ভালো লাগে না যেতে, আমার বাইরে বেরোলে ভয় লাগে, প্রচন্ড ভয় লাগে, আমার মনে হয় বুকটা ধক 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 করতে থাকে। অথচ মানে বাচ্চাগুলোকে যখন কথা জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ, যে কিছু দেখেছো তোমরা, কি এরকম কেউ ভয় দেখায় তোমার, বলে না, আমরা যখনই খেলতে বেরোই আমাদের খুব ভয় লাগে, মনে হচ্ছে কেমন কেমন যেন মনে হয় অন্ধকার হয়ে যাবে, এরকম এরকম ওদের ফিলিংসটা হতো, ওই ভয় ছোট বাচ্চারা বেরোতো না। আশেপাশের গ্রাম অঞ্চল বুঝতেই পারছো, ফল শাকসবজি সব না একে একে গাছগুলি, মানে ফল ধরো নষ্ট হওয়া শুরু করলো, গাছগুলি আস্তে আস্তে শুকাতে শুরু করলো। অথচ বললাম মনসুন সিজনে তো তর তাজা হয়ে গাছ আরো সজীব হয়ে উঠে, তাই তো? তো এরকম না অনেক অনেক রকমের ইনসিডেন্ট, স্পেশালি মানে 3-4টা গ্রামের একটা শ্মশান হলেও, যেই লোকালয়টা বললাম 1-1.5 কিলোমিটারের আন্ডারে পড়ে, ওরা কিন্তু এই প্রবলেমটা ফেস করে। তো ওই পুরোহিত, যেহেতু আমি বললাম সেই আচার্য ব্রাহ্মণ অনেক পুরনো এবং উনি অনেক কিছু জানতেন, ওনার সঙ্গে একদিন কনসাল্ট করা হলো। তখন উনি বললেন যে মায়ের মন্দির স্থাপন করো, এবং শ্মশান যে স্থানান্তর করা হয়েছে, অ্যাকচুয়ালি কি অনেক সময় দেখো শ্মশানে আমরা সবাই জানি তন্ত্রমন্ত্র সাধনা করার সময় কিন্তু শ্মশান জাগ্রত করার একটা ব্যাপার থাকে। ওই শ্মশান যেহেতু অনেক পুরাতন শ্মশান ছিল, নিশ্চয়ই অনেক রকমের ক্রিয়াকলাপ হয়ে আছে, এবং ওটার জন্যই যেহেতু হুট করে স্থানান্তর করা হয়েছে জিনিসগুলি, মানে ঠিকঠাক মানে এক্সিকিউট হচ্ছে না। তো বলেছি যে তুমি মানে যেহেতু 20% আছে, ওখানে গিয়ে ওই রিচুয়ালসটা আবার করো, আরো 2জন ব্রাহ্মণকে নিয়ে মানে প্রপারলি করো রিচুয়ালসটা। তো পাড়ার মানুষরাই চাঁদা ঠাডা উঠিয়ে ওই রিচুয়ালসটা প্রপারলি করার পর উনি আবার এইখানে মায়ের মন্দিরে স্থাপনা করলেন, মায়ের মূর্তি স্থাপনা করলেন, এবং এই মন্দিরও শ্মশানের যে কিছু মানে শ্মশান যে এখানে নতুন করে শুরু করা হয়েছে, এই ক্রিয়াকলাপও পুনরায় করা হয়েছে, যেহেতু এই মানে আন্ডারে যারা লোকালয় ওরাই সবচেয়ে থেকে বেশি এফেক্টেড। ঠিক আছে, এখানে একটা কথা বলতে আমি ভুলে গেছি, রাত্রেবেলা বিড়াল কিন্তু প্রচন্ড কাঁদতো। একটা বলে না বিড়াল কান্না কিন্তু অশুভ লক্ষণ, নিশ্চয় ওরকম কিছু ভয় পেত বেচারি, বা ওইরকম ভয়ের তো কিছু দেখতো বলেই হয়তো ওরকম ভাবে কান্না জুড়ে দিত। তো মায়ের প্রতিষ্ঠা করার পর তারপর যখন এই রিচুয়ালস গুলি আবার পারফর্ম করা হলো, একদম সব যেমন এক ম্যাজিকের মতো সব ঠিক হয়ে গেল। ওই যে শয্যা সাহিত্য সেই বয়োজ্যেষ্ঠ আচার্য ব্রাহ্মণ উনিও কোনোদিনও কিন্তু আর কোনো রকমের স্বপ্ন দেখতেন না, যেমন উনি এখন স্বপ্ন দেখতেন যেমন ওনার পুরাতন স্মৃতি, ওইগুলো ওই চিতা বা উনি দাঁড়িয়ে আছেন বা ওই তাপ অনুভব করা ওই রকম দেখতেন না, বা ওই ছাই আসা বা কুকুরগুলিও বেশ দেখে আর মানে না পাড়ায় ছুটাছুটি করছে ওই রকম টাইপের, বাচ্চাগুলিও যেমন ভয়টা অনেকটা কেটে গেছে, তার মানে বোঝা যাচ্ছে কিছু তো গন্ডগোল একটা হয়েছে। কিছু কিছু গন্ডগোলের জন্য কিন্তু মারাত্মক ব্যাপার হতে পারে। এখন শ্মশান কালীর ব্যাপারটা বলছি, অ্যাকচুয়ালি মা তো শ্মশান কালী হোক আর যে কালী হোক আমরা তো মা বলি, এবং শ্মশান কালীতে দেখবে মা কালী মুন্ড মালিনী, এবং উনি মানে মুন্ডমালা মানে মুন্ড, যাদের মুন্ড আর কি নিয়েছে উনারা তো মৃত, তো মৃতর সঙ্গে এই মায়ের কিন্তু একটা আমরা জানি কানেকশন একটা আমরা সবসময় করে থাকি, তাই না, স্পেশালি শ্মশান কালী। তো অ্যাকচুয়ালি শ্মশান কালীকে কেন স্থাপন করা হয়, যাতে শ্মশান বলতেই কিন্তু মৃতদেহ, আত্মা যেখানে মুক্তি লাভ করে, এবং প্রত্যেকটা আত্মা নাকি ও শেষকৃত্য নাকি দেখে কিভাবে হচ্ছে, কিভাবে কি করছে। তো বুঝতেই পারছো শ্মশান কিন্তু আমরা জানি পবিত্র স্থান। পবিত্র স্থান কেন পবিত্র স্থান, মা থাকার জন্য পবিত্র স্থান, এবং মা না এই আত্মাদেরকে শান্তির প্রদান করেন, এই আত্মারাও মায়ের সন্নিকটে এসে নাকি শান্তি, এটা আমাকে উত্তম বাবুর বাবা যেরকম ওনাদেরকে বুঝিয়েছেন ঠিক আমি ওরকম ভাবেই বলছি। আর আমি তো এটা মানে ওনার কথা শুনে আমিও পুরোপুরি সহমত, যে আঙ্কেল যেরকম করে বলেছেন ডেফিনেটলি একটা পয়েন্ট তো আছে। তো উনি বললেন যে এর জন্য মানে মায়ের শ্মশান কালীর ওখানে স্থাপনা করা, এবং মায়ের চরণে এসে সব আত্মা কিন্তু শুদ্ধ হয়ে যায় এবং পরলোক যাত্রা করে। তো অনেকেই বলতে পারো না শ্মশানে আত্মা থাকে না, না আমি এই ক্ষেত্রে বলবো থাকে, এটা একদম জলজ্যান্ত উদাহরণ তোমাদেরকে বলছি। একটা রিচুয়ালস আছে জানো তো, শ্মশানে যখন দাহ সৎকার করে মানুষ চলে আসে পেছনে ফিরে তাকাতে নেই, তুমি যদি পেছনে ফিরে তাকাও তোমার সঙ্গে নাকি সেই কোনো না কোনো ভৌতিক কাণ্ড শুরু হবে, এবং সেই ব্যক্তির নাকি যে পেছন ফিরে তাকিয়েছে ওই ব্যক্তির নাকি মৃত্যু অবধি হতে পারে। তো
যদি কোনো কিছু নাই থাকে তাহলে এই রিচুয়ালসটা কেন হয় বলতো? কেন আমরা যখন, মানে আমি তো কোনোদিনও যাইনি, মানে যারা আমাদের বাড়ির পুরুষরাই বলছি, ওরা যখন দাহ সৎকার করে আসে তখন কেন পেছন দিকে তাকায় না? তো এইটা কিন্তু তোমরাও জানো, এই নিয়মটা আছে, পেছন দিকে তাকানে, পেছন দিকে তাকালে কিন্তু আত্মারা চলে আসে। তো শ্মশানে যদি আত্মারা না থাকে ওই আত্মারা আসবে কি করে, তাই না? সত্যি খুব একটা না ব্যাপার না? তো আমার তো খুবই ভালো লাগলো ঘটনাটা। কেন ভালো লাগলো? যেহেতু অনেক রকমের ইনফরমেশন পেলাম। আমি জানতাম না যে শ্মশান স্থানান্তর করতে হলে যে এইসব রিচুয়ালস করতে হয়। আমারও কোয়েশ্চেন থাকতো যে কেন শ্মশান কালীর মন্দিরই, কেন মা কালীর তো অন্য রূপও, কেন শ্মশান কালীরই? যেহেতু শ্মশান কালী শ্মশানের আত্মাদের সঙ্গে রিলেটেড, মা ওখানে শান্তি প্রদান করে সেই বৈদেহী আত্মাদের, তাই মা ওখানে স্থাপিত। এবং অনেক রকমের কোশ্চেন যেটা আমার ছিল, মানে আমার সত্যি ঘটনাটা যখন এসে আমার খুব ভালো লেগেছে। আমার কোশ্চেন মনে মনে যেই প্রশ্নগুলি ছিল আমি কিন্তু উত্তর পেয়ে গেছি, এবং আঙ্কালে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছে। থ্যাংক ইউ সো মাচ উত্তম বাবু। উত্তম, ও অনেক ছোট উত্তম, এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি তো বলি কথায় গল্পে তো ভৌতিক ঘটনা তো একদমই শোনানো হয়, প্লাস তোমরা এত সুন্দর সুন্দর ইনফরমেশন দাও, তাতে মানে আমার কথায় গল্পের শ্রোতারা যেমন সমৃদ্ধ হচ্ছে, আমি নিজেও নতুন নতুন অনেক তথ্য জানছি। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আরো ঘটনা থাকলে উত্তম পাঠিয়ে দিও, বসে আছি তোমাদের জন্য। আর কেন বসে আছো, তাড়াতাড়ি পাঠাও, আমিও তো বসে আছি তোমাদের ঘটনা শেয়ার করবো, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তো চলো, আহ নাম্বার দিয়ে দিয়েছি, মেল আইডি দিয়ে দিয়েছি। আর জানো তো, মঙ্গল এবং শুক্রবার ঠিক দুপুর 3টায়, বললামই উত্তমরাও ওয়েট করে থাকে, দুপুর 3টায় চলে আসি এপিসোড, এবং রাত্র 10টায়। তোমরা অনেকেই বলো, মেসেজ আমি দেখি, বা অনেক সময় আমার হোয়াটসঅ্যাপে করো যে দিদি তুমি লাইভে কখন আসো। শনিবার আমি পোস্ট তো লাইভ অ্যালার্ট দিয়ে দেই, প্লাস ঠিক 10টার সময় কথায় গল্পর চ্যানেলটা প্রেস করে নেবে, দেখবে এখানে লাইভ আসছে, লাইভটা ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি আমার সঙ্গে কথাবার্তাও করতে পারবে, প্লাস ঘটনা তো শোনাই। তো কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট সেকশনে কমেন্ট তো করো। শেয়ার হচ্ছে না, তাড়াতাড়ি শেয়ার করো, হাইপ বাটনটা প্রেস করতে ভুলো না। তো চলো, আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, বাই বাই, সি সুন, নমস্কার।